নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। জিরো আওয়ারকে রেখেই আরও একটা এপিসোড। মূলত এই এপিসোডে ভারতের সেনানায়ক বা বিভিন্ন বিষয় উঠে আসবে এবং সবথেকে বড় বিষয় হলো একটা বিষয় দেখা যাচ্ছে এখন যে অপারেশন সিঁদুরের একটা অসামান্য সাফল্যের পর রাস্তাঘাটে, হাটে, ট্রেনে, বাজারে যেখানেই কান পাচ্ছি সেখানে আপনারা শুনবেন যে S-400, রাফায়েল ফাইটার জেট, এই শব্দগুলো আমরা প্রায় শুনছি। শোনা তো স্বাভাবিক, কারণ পাকিস্তানের 9টা জঙ্গি ঘাঁটিকে আমরা ধ্বংস করেছি। আমরা একই সঙ্গে মনে করতে পারবেন যে 11টা ওদের এয়ারবেসকে বিধ্বস্ত করেছি। তারপর তো স্বাভাবিক মানুষ তো বলবেন, এই গৌরবগাথা তো হবেই। এবং তার পাশাপাশি আরও একটা বিষয় উঠে আসে, সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো রাফায়েল। কারণ রাফায়েল তো পৃথিবীর একমাত্র ফাইটার জেট যেটা 4.5 বা 4.5 জেনারেশনের হয়েও সেটা একমাত্র ফাইটার যেটা 5th জেনারেশনের ফাইটার জেট আমেরিকার F-35 এবং F-22কে হিট করতে পারে। তাহলে আলোচনা তো স্বাভাবিক। কিন্তু একটা বিষয় বলি যে আমরা যেমন জানি যে আম্বালাতে আমাদের রাফায়েলের ঘাঁটি আছে, এয়ারবেস আছে, তেমনি রাফায়েলের আর একটা ঘাঁটি বা এয়ারবেস আমাদের এই বাংলা, এই পশ্চিমবঙ্গ, আমাদের আলিপুরদুয়ার, সেখানে হাসিমারা যে এয়ারবেস রয়েছে। এই প্রশ্ন অনেকের মধ্যে আসতে পারে যে ওই যে 22 থেকে 60 কিলোমিটার সরু চিকেন নেক, সেটাই কি একমাত্র কারণ, সেটাই কি একমাত্র বিষয়? কারণ ওই চিকেন নেকের জন্য কি রাফায়েলকে একমাত্র ওখানে ইনস্টল করা হয়েছিল বা ডেপ্লয়মেন্ট হয়েছিল বা এয়ারবেসে রাফায়েল আনা হয়েছিল, নাকি এর সঙ্গে আরও অনেকগুলো কারণ আছে? অনেকগুলো ঘটনার থেকে শিক্ষা নিয়ে আমরা রাফায়েলকে ওখানে ডেপ্লয়মেন্ট এনেছি। এই প্রশ্নগুলো স্বাভাবিক এবং সেই আনটোল্ড স্টোরিটা বলা খুব প্রয়োজন। কারণ ভারতবর্ষ এখন যে পরিস্থিতি, একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ, অন্যদিকে রয়েছে বৃহৎ একটি রাষ্ট্র, এত ষড়যন্ত্র। প্রত্যেককে জানতে হবে ভারতবর্ষের প্রত্যেক মুহূর্তের এই ডিফেন্স নিয়ে এগিয়ে যাওয়ার গল্পগুলো বা তথ্যগুলো। সেটা কি? সেটা হলো যে একটু পিছিয়ে যাই আমরা, পিছিয়ে গিয়ে আমরা 8 বছর আগে পেছোবো এবং 8 বছর আগে পেছনের পর আমরা দেখবো যে 2017 সাল এবং এই জুন মাস, প্যাচপ্যাচে গরম। 17ই জুন ছিল দিনটি। সেই 17ই জুন যেখানে সিকিম এবং আমাদের পশ্চিমবঙ্গ মিলে যায়, মানে বর্ডার লাইন, সেটা গ্রাম আছে বিন্দু। সেই গ্রামের বাসিন্দারা প্রথম বোধহয় দেখেছিলেন এবং তারা একটা ইনফরমেশন পাঠান এবং আমাদের শিলিগুড়ি যে আর্মি বেস আছে বা আমাদের ইন্টেলিজেন্স ফোর্স সেখানে কাজ করে রয়েছেন, তারা প্রথম দেখেন যে সংলগ্ন যে উঁচু পাহাড় রয়েছে, যেটা ভুটানে, যেটাকে ডোকলাম পর্বত চূড়া বলা হয়, সেখানে ডিসঅর্ডার তারা দেখতে পাচ্ছেন এবং তারা সঙ্গে সঙ্গে বোঝেন যে বিষয়টা কিন্তু স্বাভাবিক নয়। সেই সময় জানা যায় যে চীনের যে আর্মি বা সেনাবাহিনী বা যার পোশাকি নাম PLA বা পিপলস লিবারেশন আর্মি, তারা ডোকলামে অনুপ্রবেশ করেছে এবং তারা বলছে আমরা গ্রাম বানাবো এখানে, আমরা থাকবো এখানে। এই যে গ্রাম বানাবো, থাকবো, এটা একটা ন্যারেশন ছিল, আলটিমেট ছিল ওখানে সমরাস্ত্র ইনস্টল করবে, রাডার ইনস্টল করবে এবং অন্য একটা মতলব তাদের ছিল। সেই সময় ভুটানের তরফে রাজা জিগমে ওয়াংচুক সরাসরি ফোন করেন আমাদের তৎকালীন সেনাপ্রধান এবং পরবর্তী সময় তিনি আমাদের প্রথম CDSও হয়েছিলেন বিপিন রাওয়াতকে, প্রয়াত হয়েছেন। তো বিপিন রাওয়াতের কাছে প্রথম ফোনটি যায় এবং একই সঙ্গে বাটু সেরিং, সেনার অন্যতম আধিকারিক ভুটানের, তিনিও ফোনটি করেন। দিল্লিতে ফোন বেজে ওঠে এবং দিল্লির বুঝতে সমস্যা হয়নি যে চীনের আলটিমেট মতলবটা কী, বুঝতে পারেন। সেই সময় আমাদের শিলিগুড়ি থেকে আমাদের আর্মির মুভমেন্ট শুরু হয় ভুটানের দিকে এবং একই সঙ্গে আমাদের 22 যে মাউন্টেন ডিভিশন, তারা মুভমেন্ট শুরু করে স্পেশাল ফোর্সের। আরও একটা বিষয় হয় সেই সময়। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হলো ভুটানের ভেতরে আমাদের প্রজেক্ট সারা বছর চলে। ভুটানের সুরক্ষা, ভুটানের উন্নয়নের সঙ্গে আমরা তো ইনভলভমেন্ট আমাদের আছে। সেই কারণে আমাদের একটা আর্মি বেস ওখানে থাকেই সারা বছর। এটাকে আমরা বলি দন্তক প্রজেক্ট। এই দন্তক প্রজেক্টের যারা আর্মি পার্সোনাল ছিলেন তারাও মুভমেন্টটা শুরু করে। কি হয়, মজার বিষয়,
যে ডোকলাম পর্বতের মাথায় যেখানে চীনারা গিয়ে বসে পড়ে সেইখানটা তারা দখল করে নেয়, তারা গ্রাম বানাবে বলে। মতলবটা অন্য কিছু ছিল। এবং আমাদের যে দন্তা প্রজেক্টে যারা আর্মির পার্সোনাল বা সেনাবাহিনীর জওয়ান, তারা বুলডোজার নিয়ে, বুলডোজার এখানে রাজনীতিতে বারে বারে ধিকৃত হয়েছে, কিন্তু ডোকলামে বুলডোজার তার খেলটা দেখিয়েছিল। বুলডোজার নিয়ে ওরাও রাস্তা করতে 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 পশ্চিম দিকে, ওয়েস্টার্ন পার্ট অফ ডোকলাম, আমাদের এই দন্তা প্রজেক্টের সেনাবাহিনী উঠতে শুরু করে। আর আমাদের একদম সমতল থেকে আমাদের 22 মাউন্টেন ডিভিশন এবং সেনাবাহিনীর জওয়ানরা তারা পৌঁছানো, মানে তারাও ওই পথেই যাওয়া শুরু করে, মুভমেন্ট শুরু হয়। এটাকে মানে সামরিক পরিভাষায় বলা হয় পিনসার স্ট্র্যাটেজি। অর্থাৎ কী হলো, এই যে ডোকলামের যে মাথাতে রইল চীনা আর্মি, তারা নামতেও পারছে না, উঠতেও পারছে না, দুটো অংশ থেকে ইন্ডিয়ান আর্মি এবং স্পেশাল ফোর্স তারা ওঠা শুরু করলো। অর্থাৎ এই যে পিনসার স্ট্র্যাটেজির অর্থ হচ্ছে, সামরিক পরিভাষার ব্যাখ্যাটা হচ্ছে সাঁড়াশি, সাঁড়াশি দিয়ে চেপে দাও, চীনা আর্মিকে সাঁড়াশি দিয়ে চেপে দাও। সেভাবেই ঠিক বিপিন রাওয়াত তৎকালীন সেনাপ্রধান এবং আমাদের NSA অজিত ডোভাল, যিনি এই ঘটনার পর সঙ্গে সঙ্গে থিম্পুতে চলে গেছিলেন, লাগাতার 17 দিন তিনি থিম্পুতে একদম মাটি কামড়ে পড়েছিলেন এবং এই প্ল্যানিংটা এক্সিকিউটেড হয়েছিল। এবং সেই সময় যেটা জানতে পারি আমরা পরবর্তী সময়, যে 17 দিনের মাথা থেকে চীনা আর্মি আস্তে 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 ব্যাকওয়ার্ড করতে শুরু করে এবং 72 দিনের স্ট্যান্ড আপ চলার পর আমরা শেষ পর্যন্ত ডোকলামকে হাতে নিই এবং ভুটানকে আমরা সেটাকে ফিরিয়েও দিয়েছি। কারণ ভুটান আমাদের অত্যন্ত কাছের দেশ, আমাদের সবথেকে কাছের প্রিভিলেজড কান্ট্রি ভুটান, এর কোনো সন্দেহ নেই। এবার যে প্রশ্নটা আসছে, যেটা আমরা প্রথমে শুরু করেছিলাম, যে স্টোরিটা আনটোল্ড স্টোরি, সেই স্টোরিটা হলো যে কেন রাফায়েলকে এই উত্তরবঙ্গে নিয়ে আসলো। শুধুই কি চিকেন নেক, শুধুই কি চিকেন নেক, নাকি অন্য কোনো কারণ? একটা অন্য কারণও আছে। সেই কারণটা গোয়েন্দারা জানতে পারছেন বা পেরেছিলেন সেই সময়, যে চীনা আর্মি কি করেছিল, ওরা নির্দিষ্টভাবে একটা কাজ করেছিল। কাজটা হলো, ওরা শিলিগুড়ি থেকে অনেকটাই উঁচু ডোকলাম, সেখানে প্রবেশ করে গ্রাম বানানোর নাম করে সেখানে ওরা ঘাঁটি গাড়তে চেয়েছিল এবং সেইখান থেকে এন্টায়ারলি শিলিগুড়ি, সেই শিলিগুড়ির কোথায় আমাদের আর্মি বেস ক্যাম্প আছে, কোথায় আমাদের আর্মি ডিপ্লয়মেন্ট হচ্ছে, কোথায় কোথায় আমরা মিলিটারি স্ট্র্যাটেজিগুলোকে অন রাখছি, এগুলোকে ওভারভিউ করতে চেয়েছিল। মানে চলতি কথায় গোয়েন্দাগিরি করতে চেয়েছিল, স্পাইং করতে চেয়েছিল। সেই তথ্যগুলো একদম সরাসরি পৌঁছে যেত চীনের কর্তাদের কাছে এবং তারা সহজেই আমাদের মুভমেন্টটা বুঝতে পারতেন। তো প্রথম আমাদের পলিসি কী ছিল, যেটা তৎকালীন সেনাপ্রধান বিপিন রাওয়াত এবং আমাদের প্রাচ্যের জেমস বন্ড বলা হয় অজিত ডোভাল, তারা ঠিক করেছিলেন যে আগে ডোকলামকে হাত থেকে নিয়ে নিতে হবে। নিয়ে নিয়েছিলাম আমরা। তার পরবর্তী ক্ষেত্রে কী হলো, এই যে রাফায়েল, যে পৃথিবীর এত বিখ্যাত রাফায়েল, যে একমাত্র ফাইটার জেট, যে 5th জেনারেশনের F-35, F-22 আমেরিকা US এয়ারফোর্সে হিট করে দিয়েছিল, সেই রাফায়েল নিয়ে আসতে হবে। তাহলে সেই রাফায়েলকে নিয়ে আসা হলো, এনে আমাদের এই আলিপুরদুয়ারে যে হাসিমারা, সেখানে আমাদের MiG-27 একটা পুরনো এয়ারবেস 66-এর সময় থেকে ছিল। সেই এয়ারবেসটাকে উন্নত করা হলো, আরও বেশি আধুনিক করা হলো এবং সেখানে আমরা এই রাফায়েলগুলোকে ডিপ্লয়মেন্ট করলাম এক স্কোয়াড্রন এবং তার পোশাকি নাম দিলাম ফ্যালকন। ফ্যালকন হলো তার পোশাকি নাম। এবং একই সঙ্গে আম্বালায় যেমন এই যে রাফায়েলগুলো রয়েছে, তার একটা পোশাকি নাম আছে। তার পোশাকি নাম হলো গোল্ডেন অ্যারোজ, যেটা অপারেশন সিঁদুরের সময় যে গোল্ডেন অ্যারোজ থেকে আমাদের রাফায়েল উড়ে গেছিল এবং তার কারিশমা দেখিয়েছিল, তার জাদু দেখিয়েছিল, ঠিক সেভাবেই হাসিমারাতে যে রাফায়েল রয়েছে সেগুলির নাম হচ্ছে ফ্যালকন। এবং ব্যাপারটা কি হলো, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। কিন্তু এই বিষয়টা হলো যে এই রাফায়েল যে হাসিমারা এয়ারবেস হলো, এটাকে হাসিমারাই কেন হলো, এটা একটা ছোট্ট গল্প আছে। হাসিমারা যেখানটায় হলো, ভালো করে ফলো করে দেখবেন, ঠিক চাম্বি ভ্যালি। এই চাম্বি ভ্যালিটা আমাদের পার্টে সিকিম
তার মধ্যবর্তী অংশ থেকে বয়ে গেছে, এই অংশটা নদী আছে, একটা উপত্যকা। তার অপর দিকেই রয়েছে ভুটান, স্ট্র্যাটেজিক্যালি ভীষণ ইম্পর্টেন্ট হাসিমারার এয়ারবেসটা। এবং তার পাশেই রয়েছে চীন, যেখানে তাদের যে আগ্রাসন বলুন যাই বলুন, সেই তিব্বত চীন ডমিনেটেড। ফলে আমরা মনে করি তিব্বত অটোনমাস বডি। যাই হোক, তো সেইখানে আমরা এই হাসিমারাটাকে এয়ারবেসটাকে করলাম, পুরোটাকে ওভারভিউ করলাম। আমরা চীন যেটা করতে এসেছিল ওভারভিউ করতে, পরিবর্তে চীনকে টপকে আমরা ওভারভিউ করা শুরু করলাম এই হাসিমারা এয়ারবেস থেকে, রাফায়েল থেকে এই নির্দিষ্ট অংশে। এবং একই সঙ্গে আমাদের তেজপুর, চাবুয়া, সেখানে সুখোই রইল। ফলে একটা কমপ্লিট যে এয়ার ডিফেন্সের জন্য যে এয়ার সাপোর্ট লাগবে সেটা আমরা তৈরি করলাম এই অংশে, খুব শক্তিশালী। এবং অদ্ভুতভাবে রাফায়েলের সঙ্গে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে আমাদের স্ক্যাল্প, মেটিয়ার বা আমাদের হ্যামারের মতো যে মিসাইল যেগুলো রাফায়েলের সঙ্গে থাকে, তারা গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। এগুলো সত্যি খুব কার্যকরী মিসাইল, পৃথিবী স্বীকৃত। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার, আরও একটা ইন্টারেস্টিং তথ্য জানাই আপনাদের, সেটা হলো রাস্তায় চললে আপনারা দেখবেন, আপনাদের আছে, আপনারা দেখবেন, অনেকেই দেখবেন যে গাড়িতে নাম্বার থাকে না, WB এত, বা দিল্লির DL, তামিলনাড়ুর TN, তেমনি রাফায়েল এই যে ফাইটার জেট, তারও নাম্বার প্লেট আছে, এবং এই নাম্বার প্লেট শুরু হয় BS থেকে, BS শব্দ অর্থাৎ এই দুটি ওয়ার্ড থেকে তার নাম্বার প্লেট শুরু হয়। যেহেতু হাসিমারাতে আমাদের উত্তরবঙ্গে এখানে 18টি রাফায়েল রয়েছে, ফলে 18টি রাফায়েলের জন্য BS 1, 2, 3, 4 করে 18 পর্যন্ত আছে। BS কেন? এই BSও একটা ছোট তথ্য আছে। আসলে ভারতের সেনাবাহিনী না ভীষণ অর্গানাইজড, একটা পেশাদার একটা ফোর্স, সারা বিশ্ব যাকে কুর্নিশ জানায়। তাই ভীষণ থ্যাঙ্কফুল তারা তাদের যারা সিনিয়র, আত্মত্যাগের প্রতিও, বা বিভিন্ন ক্ষেত্রে যাদের অ্যাচিভমেন্টটা মারাত্মক। BS এর কারণ হলো আমাদের এক্স চিফ এয়ার মার্শাল বীরেন্দর সিং ধানোয়া। এই বীরেন্দর সিং ধানোয়াকে মনে করবেন, যিনি যখন অভিনন্দন ভারতনাম, যিনি বুড়ো মিগ দিয়ে পাকিস্তানের F-16কে উড়িয়ে দিয়েছিল, তিনি যখন এই কাজটি করছেন, তখন ভারতবর্ষের চিফ এয়ার মার্শাল হলেন এই বীরেন্দর সিং ধানোয়া। তো তিনি অবসর নিয়েছেন, তাকে সম্মান প্রদর্শন করতেই এই যে আমাদের উত্তরবঙ্গে যে রাফায়েল রয়েছে সেটাই BS থেকে শুরু হয়। পাশাপাশি অনেকে বলেন যে পশ্চিমের যে দেউলিয়া দেশটি পাকিস্তান, তারা তো চেনা শত্রু। এই পাকিস্তান থেকে আসল বিপদটা নয়, বিপদটা আসবে উত্তর পূর্ব থেকে। পাহাড় জঙ্গল ঘেরা, অসংখ্য উপজাতি, বিভিন্ন ভাষাভাষী, সেখানে অনেক সহজেই অনেক প্রপাগান্ডা চালানো যায়, অনেকভাবে মগজ ধোলাইও করা যায়, এবং পাহাড় জঙ্গলে লুকিয়ে লড়াইটাও জমে বেশ, যেটাকে গেরিলা ওয়ারফেয়ার আমরা বলি। এই উত্তর পূর্ব সীমান্ত, সেই উত্তর পূর্ব সীমান্তের, অর্থাৎ আমরা যেখানে থাকি, মোদ্দা কথা, সেই মানে বেসিক ব্যাপার যেটা, সেই উত্তর পূর্ব সীমান্তের নিরাপত্তার ভারটা অনেকাংশেই রয়েছে সেনাবাহিনীতে, রয়েছে আমাদের BSF জওয়ানরা রয়েছেন, কিন্তু কমান্ডোদের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ ভারতবর্ষ যে যুদ্ধ পদ্ধতি ব্যবহার করে, বা চীনও যেটা করে, বা রাশিয়া যেটা করে, সেটা বলা হয় ব্লিটজক্রিগ। এই ব্লিটজক্রিগ হচ্ছে বিদ্যুৎ গতিতে যাও, আক্রমণ করো, ফিনিশ করো, ফিরে আসো। এটাই গেরিলা ওয়ারফেয়ার। এটা রাশিয়াও ফলো করে, আমরাও করি, চীনও করে, ফলে কনসেপ্টটা সেম। এবার এই উত্তর পূর্ব সীমান্তে যে সমস্ত স্পেশাল ফোর্স কাজ করছে, তাদের মধ্যে একটা হলো 21 প্যারা SF, খুব ইম্পর্টেন্ট। এই 21 প্যারা SF, যাদের সম্পর্কে বলা হয় যে ক্যাপাবিলিটিস বিহাইন্ড এনিমি, অর্থাৎ শত্রুর ঠিক পেছনে এতটাই সমর্থ দ্বারা শত্রু বুঝতে পর্যন্ত পারবে না, সেই গেরিলা ওয়ারফেয়ার। দ্বিতীয়ত কাউন্টার টেররিজম, তৃতীয়ত ডিরেক্ট অ্যাকশনের অভ্যস্ত, এবং একই সঙ্গে বলা হয় যে র্যাপিড ডিপ্লয়মেন্ট, খুব দ্রুত এরা কোনো এরিয়ায় ঢুকে ডমিনেট করতে পারে বিদ্যুৎ গতিতে। তো একটা বিষয় আসছে, এই যে 21 প্যারা SF, এদেরকে পোশাকি নামও আছে। এই পোশাকি নামটা হলো ভাগনোক। এই ভাগনোক হচ্ছে
একটা হিস্ট্রি আছে, ছোট্ট হিস্ট্রিটা বলি। সেটা হলো যে মারাঠা যে লাইট ইনফ্যান্ট্রি আছে, এদেরই পরবর্তী সময় এদের কমিশন করে এদেরকেই 21 প্যারা এসএফে পরিণত করা স্পেশাল ট্রেনিংয়ের মাধ্যমে। তো অনেকের মনে আছে নিশ্চয়ই যে ছত্রপতি শিবাজি তিনি যখন বিজাপুরে আফজাল খাঁকে হত্যা করছেন, কী দিয়ে করেছিলেন? বাঘলোক দিয়ে করেছিলেন। তো একটা বিষয় বলি, বিষয়টা হলো যে ছত্রপতি শিবাজি যে দ্রুততার সঙ্গে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন, ঠিক ততটাই দ্রুত হলো এই 21 প্যারা এসএফ। এদের অনেক ঝুলিতে প্রচুর পরিমাণে এদের কাছে এদের সাফল্য রয়েছে। এদের দ্রুতগতিতে অন্য দেশে প্রবেশ করার ক্ষমতা অত্যন্ত সর্বজন স্বীকৃত, এবং এরা গেরিলা ওয়ারফেয়ারে একদম অসাধারণ মাস্টারপিস। এবং এদের যে বিধ্বংসী ক্ষমতা, তাকে ভয় পায় না পৃথিবীর এমন রাষ্ট্রের সংখ্যা অত্যন্ত কম। পাকিস্তান তো শুনলেই মারাত্মকভাবে, কারণ পাকিস্তান ভারতের সঙ্গে সংঘর্ষের পরেই 1966-এ এদের তৈরি করা হয়েছিল পাকিস্তানকে জব্দ করার জন্য, এবং এরা সেটা যথেষ্ট দক্ষতার সঙ্গে বারে বারে করেছে। এবার যে বিষয়টা আসছে যে এই যে প্যারা এসএফ, এই প্যারা এসএফ যেমন দক্ষ, পেশাদার, কারণ মায়ানমারে মনে আছে যে একটা সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, খুব স্বল্প সময়ের মধ্যে ঢুকে গিয়ে করা হয়েছিল, সেটাই প্যারা এসএফ 21 প্যারা এসএফ করেছিল। এবং তার পাশাপাশি সাম্প্রতিক সময় চীনা মদতপুষ্ট যে জঙ্গি গোষ্ঠী অরুণাচল প্রদেশে জঙ্গি নেতা জোসেফের নেতৃত্বে যে জঙ্গি গোষ্ঠীগুলো, শিবিরগুলো তৈরি হয়েছে, ইভেন একটা তথ্য আসছে আমাদের কাছে যে জলাশয়, বড় বড় জলাশয় আছে, তার নিচে অর্থাৎ জলের নিচেও জঙ্গিরা আত্মগোপন করেছিল। এই প্যারা এসএফ তারা সেখানে গিয়ে অত্যন্ত দক্ষ, এরা জলের নিচে গিয়েও এরা অপারেশন চালিয়েছিল এবং জঙ্গি বাহিনীকে নিকেশ করেছিল। তার পাশাপাশি এই প্যারা এসএফ সম্পর্কে বলা হয় যে এরা এতটাই জঙ্গল ওয়ারফেয়ারে এতটাই দক্ষ যে কোনো জঙ্গলের মধ্যে এদেরকে যদি ছেড়ে দেওয়া হয় 50 থেকে 60 দিন কোনো খবর নিতে হবে না। জঙ্গলের লতা গুল্ম বা বিভিন্ন ধরনের যে ছোটোখাটো পশু টশু আছে, যেরকম হয় খাদ্যাভ্যাস জঙ্গলের ভেতরে, সেগুলোকে খেয়েই এরা 50 থেকে 60 দিন পর্যন্ত অসাধারণ লড়াই করতে পারে, যেটা যে কোনো দেশের সেনাবাহিনীর জন্য ভীষণ অ্যালার্মিং। তাই এই প্যারা এসএফের হাতেই রয়েছে আমাদের উত্তর পূর্বের একটা বড় অংশের ভার রয়েছে এদের উপরে, নিরাপত্তার ভার রয়েছে, সার্বভৌমত্বের ভারও রয়েছে। ফলে প্যারা এসএফ সেটা খুব দক্ষতার সঙ্গে তারা পালন করছে। পাশাপাশি এই যে প্যারা এসএফ 21 প্যারা এসএফ, এদের এই যে অসামান্য দক্ষতা, এদের শত্রুকে একদম চোখ রাঙিয়ে কথা বলা, কারণ এটা মনে রাখতে হবে যে পিএলএ বা পিপলস লিবারেশন আর্মি বা চাইনিজ আর্মি এরা ভীষণ ভয় পায়। প্যারা এসএফ কোথা থেকে ঢুকে পড়লো, কোথায় গিয়ে প্রবেশ করলো, আতঙ্কের মধ্যে থাকে, কারণ এদের মুভমেন্টটা বোঝাই খুব মুশকিল। এরা জঙ্গলের সঙ্গে মিশে থাকে, ক্যামোফ্লেজ যে ইউনিফর্ম মিশিয়ে দেয়, আর তার মধ্যে এদের বিদ্যুৎ গতি, অত্যন্ত দক্ষতার সঙ্গে এরা সিদ্ধান্ত নিতে পারে, কাউন্টার টেররিজম, ক্যাপাবিলিটিস বিহাইন্ড এনিমি, এই সমস্ত দক্ষ করে তুলেছে। এবং এদের দক্ষতা বা দক্ষ করে তোলার সঙ্গে যে দুজন অফিসারের নাম বলতেই হয় আজকে, তাদের একজন হলেন ব্রিগেডিয়ার সৌরভ শেখাওয়াত, আরেকজন কর্নেল কৌশিক কাশ্যপ। এই দুজন সিনিয়র আর্মি অফিসারই আজকে 21 প্যারা এসএফকে এই বিশ্বমানে পৌঁছে দিয়েছেন, যাকে সত্যি কুর্নিশ করা ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। এবং উত্তর পূর্বে আমাদের ফ্যালকন পোশাকের নাম বলছি, অর্থাৎ রাফায়েল, যারা 4.5 হয়েও বিশ্বের 5th জেনারেশনের ফাইটার জেটকে উপঘাত করে দিয়েছে। এবং আমাদের প্যারা এসএফ 21 প্যারা এসএফ, যাদের বিদ্যুৎ গতি কার্যত শত্রুদের ভীষণ আতঙ্কের মধ্যে রাখে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে। তাদের হাতেই আমাদের সেনাবাহিনী, আমাদের বিমান বাহিনী, আমাদের রাষ্ট্রনায়করা, রাষ্ট্রপ্রধানরা এই উত্তর পূর্বের নিরাপত্তার ভার দিয়েছেন এবং দক্ষতার সঙ্গে প্রত্যেক দিন তারা সেটা পালন করছেন। তাই আমরা নিরাপদে আছি, আমরা সুস্থ নাগরিক জীবনকে অতিবাহিত করতে পারছি, এনজয় করতে পারছি।
তাই কুর্নিশ আমাদের সেনাবাহিনীর প্রতি। আজকে এই এপিসোড এই পর্যন্তই। অন্য দিন আরও একটি অন্য ধরনের সত্যি এবং স্ট্র্যাটেজিক্যাল স্টোরি নিয়ে আমরা এই ধরনের এপিসোডে আসব। ততক্ষণের জন্য আপনারা চোখ রাখুন সিএনএ। নমস্কার।